সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের এ পর্বেও আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন একজন স্পেশাল গেস্ট। আজকে আমাদের সাথে থাকবেন কুমকুম ফকির। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু কুমকুম ফকির আপু আমাদের সাথে থাকবেন। তিনি হচ্ছেন প্রজেক্ট ডিরেক্টর ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন এবং চেয়ারম্যান মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন। আরো অনেক পরিচয় আছে। চলুন দর্শক, আমরা চলে যাই আমাদের অতিথির কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছো তুমি? এই তো, আপনাকে দেখে খুবই প্রিটি লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। সবসময় আমি শুনি, আমি একটু বলি, কথার মাঝে একটা কথা বলি, দর্শকদের বলি, কোনো মেয়ে যদি কাউকে প্রিটি বলে বা সুন্দর বলে, বুঝতে হবে তার মনটা কিন্তু ওরকমই। কারণ মেয়েরা সাধারণত মেয়েদের সুন্দর বলে না, তো ও সবসময় বলে, আমি দেখেছি যে ও লাগছে, এটা কিন্তু একটা মন মানসিকতা কিন্তু থাকতে হবে, তাই না, একটা মেয়েকে প্রিটি বলার আগে। তো সে লুকস অলওয়েজ প্রিটি, সো তো এ কারণে আমাকে পিটি বলে আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। খুব ব্যস্ততা চলছে, অনেকগুলো দায়িত্বের সাথে আছেন, অনেকগুলো কর্তব্যের সাথে আছেন। যেমন আপনি আছেন চেয়ারম্যান হিসেবে মেঘনা উদ্যোক্তা ফাউন্ডেশন এবং প্রজেক্ট ডিরেক্টর ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন, আরো অনেক কিছুর সাথে আপনি আছেন। হিউম্যান রাইটস অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টেও কাজ করছেন, আবার দৈনিক পত্রিকার পাতাতেও এডিটর হিসেবে আছেন। তো এই যে এতগুলো দায়িত্ব আসলে আপনি কিভাবে পালন করছেন আর সময়টা কিভাবে বের করছেন? কথাটা সত্যি। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি একটা কাজের উৎপত্তি পেয়ে যাও, হ্যাঁ, তখন তোমাকে আরেকটা কাজ এসে নক করবে। কাজের গতি কিন্তু এমনই, তাই না? কাজের গতিটা কি টাইপের হয়, তুমি যখন একটা কাজে কাজ করে আগাতে যাবা, তখন দেখবা কি একটার পর একটা কাজ তোমাকে চলে আসছে, ওই দায়িত্বের জায়গা থেকে তখন করে ফেলা হয়। না, সবচেয়ে বড় কথা, যখন আমি একটা কাজে আমি সফলতা কিন্তু কোনো সংজ্ঞা নেই। আমি যখন একটা কাজ করে উঠে দাঁড়ালাম, ঠিক আছে, তখন আরেকটা কাজের অফার আসলো, তারপর আমার করে 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 আমি হলো গিয়ে কাজগুলো আমার চলে আসছে, বাই রোটেশনে আমার চলে আসছে। আর বিশেষ করে আমি যদি ফাউন্ডেশনের কথা বলি, সেটা হলো গিয়ে আমি যেহেতু আমি উদ্যোক্তা থেকে আমি হলো সংগঠন করেছি, তারপর হলো গিয়ে এখন এই যেটা বলছিলাম হিউম্যান রাইটস অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিরপুর ডিএইচএস এর মধ্যে আমি সরকারিভাবে ওখানে আমি কিন্তু এনলিস্টেড মেম্বার। তো হলো দৈনিক পত্রিকা পাতা আছে, ফিচার এডিটর। তো এতগুলা কাজ, এটা সত্যি কথা, যদি তুমি সময়গুলোকে ভাগ করে নাও, হ্যাঁ, তাহলে কি টাইম ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিক করে রাখি যে এই সময় আমরা এই কাজ করব, হ্যাঁ, তাহলে তো কোনো কথাই না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই টাইম ম্যানেজমেন্ট, অনেকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা একটু করে ঠিক রাখতে পারে না, তখন কোনো কাজই ঠিক মতো হয় না। ডিউরেশনটা আসলে রাখাটা, আমি যে একদম পারফেক্ট না তা কিন্তু না, আমারও গোলমাল হয়ে যায়, গোলমাল তো হবে। মানুষ যেহেতু ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল, গুণীজনেরা আগেও বলে গিয়েছেন, এখনো বলে। তো ভুল তো আমারও হয়, গোলমাল আমার হয়। আমার এই শিডিউল রেডি করতে মনে হয় যে এই যে আজকে তোমার এখানে আসলাম, আমি মনে করি সকাল কালকে রাত থেকে আমি সবকিছু গুছাচ্ছি, আমাকে তো সংসারও দেখতে হচ্ছে, তাই না? অবশ্যই একজন মা, একজন স্ত্রী, সেই দায়িত্বগুলো তো আপনাকে পালন করতে হচ্ছে। মনে করো সে হসপিটাল থেকে এসে কি খাবে, আমার হাজবেন্ডের কথা বলছি, সেটাও সে ঝাল খায় না, সেটার মধ্যে আবার মিষ্টি ঢুকাতে হয়েছে, এই এত কিছু, তারপরে আবার সংগঠন, এটা সেটা, মানে অনেক কিছু। আসলে এইটা মানে সম্ভব একজন নারীর পক্ষেই। মানে আমাদের সৃষ্টিকর্তা আসলে বিশেষ বিশেষ কিছু ক্ষমতা দিয়ে কিন্তু আমাদের নারীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে গর্ভধারণ ক্ষমতা, যেটা কিনা পুরুষের নেই। তো এছাড়াও ধৈর্য, এই যে গর্ভধারণ যে ক্ষমতাটা, এই সময় কিন্তু অনেক ধৈর্য, কষ্ট সহ্য করার সক্ষমতা থাকতে হয়, সেটা নারীদের আছে। সো নারীরা ঘরকে যেভাবে সামলাতে পারে, ঠিক তেমন কিন্তু বাইরেও সামলায়। হ্যাঁ, তোমার সাথে আমি একটা কথা একটু যোগসূত্র করি। এই যে তুমি একটু আগে বললা না, গর্ভধারণ 10 মাস 10 দিন একটা মা কিন্তু কি করে, তার সন্তানকে পেটে রাখে, মানুষের পেটে। তা আল্লাহ কেন ধৈর্যটা মেয়েকে দিয়েছে? মহিলা মানে সেভাবেই তাকে তৈরি করেছে। তার মানে কি, একটা মেয়ে জাতিকে কিন্তু, মেয়ে মানুষকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো পছন্দ করেন, হ্যাঁ, মেয়েকে। তো আমার কাছে মনে হয় তাদের মধ্যে সেই পাওয়ারটা
এটা খোদাতলা থেকে দিয়ে দিয়েছে, আর আমার অ্যাপ্লাই করতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, এটাই সেটাই। সব কারণ দেখেন আপু, একজন নারী যখন কর্মজীবী হয়, সে কিন্তু সকালে পুরো বাড়িটা সামলিয়ে সে তার কর্মক্ষেত্রে যাচ্ছে, আবার সেখানেও কিন্তু সে সেই কর্মক্ষেত্রটা সামলাচ্ছে, আবার বাসায় এসে সে কিন্তু রিল্যাক্স করছে না, বাসার বাকি কাজগুলো সামলাচ্ছে, তারপর কিন্তু সে ঘুমাতে যায়। অথচ একটা পুরুষ যখন সে বাসার থেকে বের হয়ে অফিসে গেল, অফিস থেকে সে কাজ শেষ করে বাসায় এসে আমরা যারা নারীরা থাকি আমরা কি চাই যে একটু রিল্যাক্স হোক আমাদের গৃহকর্তা যিনি, তো তিনি কিন্তু সেইভাবে রয়েছে। কিন্তু একজন নারী দেখেন তার অবসরের টাইম নেই, তার মানে বিশ্রামের সময়টাও খুব কম, কিভাবে যে ম্যানেজ করে এটা সবকিছু আল্লাহ পাক আসলে সেইভাবে আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমার মনে হয় যে এই যে বললো না যে সেটা আবার আরেকটা, আমরা আমাদের মাকে দেখেছি, এটা আমরা তো ছোটবেলা থেকেই হলো গিয়ে আমরা ট্রেন্ড, মা এইভাবে করতে করতে ওই মায়ের ইয়েটা চলে আসে আর কি। এভাবে প্রতিটা মানুষ, আমরা মেয়ে মানুষ আসলে এরকমই আর কি। আচ্ছা আপা, একটু চলে যাই আপনার ফাউন্ডেশন নিয়ে, প্রজেক্ট ডিরেক্টর ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনে। তো আপনি এখানে কিভাবে উদ্যোক্তাদের উন্নয়ন ফাউন্ডেশনের কাজ শুরু করেছিলেন এবং এর পেছনে কোনো গল্প বা প্রেরণা ছিল কি? না দেখেন, আপনি যেটা বলছিলেন যে আমি কি হাসিনা আনসারকে নাহার বলে ডাকি শুরু থেকেই, আমি বলে দিই দর্শকদেরকে, আমার নাহার আমার বোন, মানে আমার কাজিন, তো সুতরাং ওকে আমি খুব ছোট বোনের মতো স্নেহ করি, তো ওর কারণে কিন্তু আজকে আমার প্রোগ্রামে আসা। আচ্ছা যাই হোক, যেটা বলছিলা যে প্রশ্নটা যে উদ্যোক্তাদেরকে, আমার হলো একটা ফাউন্ডেশন হলো গিয়ে মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন, হ্যাঁ, এবং ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন। মানে দুইটাতে আসলে উদ্যোক্তাদের নিয়ে কি কি কাজ করছেন আর এর উদ্দেশ্য কি দুইটার? আমি দুইটা ফাউন্ডেশনের উদ্দেশ্য, আমাকে যে আমার চাচ্ছে যে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন, এটা তো একটা এনজিও বোর্ড রেজিস্ট্রেশন করা, হ্যাঁ, তো ওখানে কাজ করতে করতেই কিন্তু আমার অভিজ্ঞতাটা কিন্তু এই মেঘনাতে আসা, বা আমার যে একটা আমি সংগঠন তো একা হয় না, সম্মিলিতভাবে সংগঠন করা হয়, তো তখন থেকে কিন্তু আমার এই সংগঠন করার প্রতি একটা, ঠিক আছে আমি আমার চাচা যদি পারে, ওয়াই নট আমি কেন পারবো না? অবশ্যই আমি পারবো, কারণ আমি তো তারই মেয়ে। তো আমি তখন এটাতে হাত দিলাম। আমি বরাবরই, আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে নিয়ে কাজ করে ওরা কেন, মানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু একটা করুক, কেন বসে থাকি, কিছু না কিছু। তুমি যদি একটা পান দোকান নিয়েও বসো, তারপর তুমি কাজ করো, হ্যাঁ কিছুটা করো, তুমি সংসারে কাজ করার পর দেন তুমি ওগুলা কাজ করো। একটা মেয়েকে আমার অলস বসে থাকতে আমি আসলে ব্যক্তিগতভাবে আমি নিজেও থাকি না, আমি পছন্দও করি না। তো এই যে দুইটা সংগঠন যে আপনি চালাচ্ছেন, এতগুলো কাজ করছেন, চ্যালেঞ্জ তো অবশ্যই এসেছে, তো এগুলো মোকাবেলা কিভাবে করলেন? চ্যালেঞ্জের কথা বলতে গেলে তো আসলে শুধু চ্যালেঞ্জের মুখে তো এখনো আমি আছি, রাইট নাও এখনো আমার, মানে মানুষ আসলে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চ্যালেঞ্জের সাথেই চলে এবং চ্যালেঞ্জের মুখোমুখি থাকে, কিন্তু ওইগুলো কিভাবে আসলে আপনি প্রতিহত করেন? আমি কথা হলো যে এই যে চ্যালেঞ্জের কথাটা যেটা বললা, সেটা হলো কি আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা চ্যালেঞ্জ আসে, আচ্ছা এটা যে করতে হবে, তোমার হলো গিয়ে ভিতরে যে ডিটারমিনেশন আছে, এই সামনে যে কাজটা আছে, এই সামনের কাজটা কিন্তু আমাকে করতেই হবে, তাহলে তোকে আসলে শেখারও অনেক কিছু আছে। হ্যাঁ তা তো অবশ্যই। তখন আমার ডিটারমিনেশন যে জিনিসটা, না আমাকে কিন্তু অতটুকু পথ পাড়ি দিতে হবে, ওটা যদি ভুলও হয়ে থাকে আমি কাজটা করবই। এই যে মাইন্ড সেট আপ যেটা বলে, মাইন্ড সেট আপটা যদি তোমার ঠিক থাকে, তাহলে ওই চ্যালেঞ্জগুলোকে তুমি যতটুকুই পারো তখন তুমি ওটাকে বলবে না এতটুকু তো আমি পেরেছি, তুমি হ্যাপি থাকবা যে না ওই চ্যালেঞ্জের টাকা আমি ধাক্কা মারতে পেরেছি। এরকম করে করে এক একটা চ্যালেঞ্জ আমার কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আমাকে হতে হয়েছে। নারীদের আসলে মানে নারী শব্দটা, মানে যখন উদ্যোক্তা শব্দটা আসে এমনি চ্যালেঞ্জ, আর সেখানে যদি নারী শব্দটা যোগ হয় তখন কিন্তু মহা চ্যালেঞ্জে পরিণত হয়ে যায়। অনেক, এটা মানে আমার কাছে মনে হয় এটা পারি দেয়া মানে একটু ডিফিকাল্ট হলো, কিন্তু আমরা পারবো, আমরা নারী আমরা পারি, তাই না দর্শক? আমরা নারী আমরা সব পারি, আমরা পারবো। আচ্ছা, আপনার ফাউন্ডেশন গুলির কাজের মাধ্যমে সমাজে আসলে কি ধরনের পরিবর্তন আনতে চান? আমি একটু আগে যেটা বললাম যে আমি কখনোই পছন্দ করি না ব্যক্তিগতভাবে কোনো মেয়ে যেন ঘরে না বসে থাকে। তোমার যতটুকুই তোমার কোয়ালিটি আছে, তুমি যতটুকু ক্যাপেবল, তুমি পারবা, অবশ্যই তুমি পারবা, পারতে তোমাকে হবেই। আমি কোনো মেয়েকে আমি পছন্দ করি না
ঘরে বসে থাকি। সংসার করার পর অবসর সময় যে যতটুকু সময় তুমি আছে সন্তান লালন পালন করার পর ওই সময়টা তুমি 2টা টাকা হলে তুমি ইনকাম করো। এই যে মানুষ মেয়েদেরকে উদ্বুদ্ধ করা, এটা কিন্তু আমি মানে মন থেকে চেষ্টা করি। আমি 2টা ফাউন্ডেশনের জন্য যে কাজ করি, এটা আমার একই তো আমার কাজের এটা তো নিয়ম তো আমার একই। ওইসব উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি। আমি কিন্তু রুট লেভেল থেকে কাজটা শুরু করছি। তুমি কখনোই কিন্তু কোনো কাজ তুমি যে ফিজিক্যালি এবং মনে করো যে তুমি যে রুট লেভেল থেকে যে কাজ আরম্ভ না করো, ওটার ফাউন্ডেশনটা যদি তুমি ধরতে না পারো, তাহলে কিন্তু সেই কাজের অগ্রগতি বা সেটার ওটার কোনো আউটপুট তুমি ভালো পাবা না, কেউ পাবে না। হ্যাঁ, আচ্ছা, মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এবং ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনে আপনার দলের ভূমিকা ও কাজের পরিবেশ কেমন? মানে নারীরা কি আসলে নিরাপদ? কতটুকু? না, না, কি কি সাপোর্ট আছে আপনার 2টা ফাউন্ডেশনে? আমি অন্য ফাউন্ডেশনের কথা বলছি আমি না। একটা কথা বলছি, আমার 2টা ফাউন্ডেশনের কথা বলছি। সেটা হলো কি, ওটাতেও আমার চাচা ডক্টর গোলাম ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন যেখানে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি, সেটা আমার চাচা ডক্টর গোলাম সামদানি ফকির আমার চাচার। তো আর আমার যেটা কথা বলছি 2টা একই রকম। তো সেটা হলো গিয়ে আমরা যেমন একটা মেয়ে যখন আমি মিটিং করি, আমি বলি যখন আমি রাত্রেবেলা মিটিং করি, মিটিংটা করতে করতে রাত হয়ে গেল, তখন আমার কাছে মনে হয় এই যে মেয়েগুলো আমার যাতায়াতের যে ব্যবস্থাটা, সেইটা কিন্তু আমি সেই সিকিউরিটিটা কিন্তু আমি ওদেরকে দিই। চমৎকার। এই জিনিসটা কিন্তু আমি সবসময় মাথায় রেখে, আল্লাহ নয়টা বাজ আছে, এই মেয়েটা এত দূর থেকে আসছে, ও কিভাবে যাবে, এই যে একটা মাথায় কাজ করতে থাকে। অনেক সময় দেখা যায় কি আমার এই জিনিসটা দেখতে গিয়ে আমি মানে আমার মিটিং এও কিন্তু কি হয়, আমার চিন্তা থাকে তো মানে অন্যরকম হয় সময়টা একটু। মানে আমার কাছে মনে হয় মেয়েরা যে এখনই যে একদম পুরাটাই যে অনেক বেশি সিকিউর তা কিন্তু না, তা তো অবশ্যই। দর্শক, এরকম যদি প্রতিটা প্রতিষ্ঠানে এবং যারা হচ্ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট অথবা 5 স্টার হোটেল কাজ করেন যেখানে নারীরা থাকেন, আমার মনে হয় কি প্রতিটা প্রতিষ্ঠান থেকে যদি নারীর যাতায়াতের নিরাপত্তাটা দেয়, তাহলে কিন্তু আমাদের দেশের আমাদের যে অভিভাবকরা আছেন তারা কিন্তু তখন নারীকে না করবে না যে তুমি ওইখানে জবটা করো না। কারণ এই যাতায়াত ব্যবস্থার যে একটা সুরক্ষা, এইটা যদি দেয়া যায়, মানে আমরা চিন্তা করি, অভিভাবক যারা থাকেন তারা বেশি চিন্তা করেন যাতায়াতটা নিয়ে। কারণ নারী আসলে নিরাপদ কিনা যে কোনো দেশেই, এই যে রাতে আসবে সেখান থেকে সে কিভাবে আসতেছে, সে কি একা আসবে নাকি কে নিয়ে আসবে, তো এই বিষয়টা যদি নিশ্চিত করা যায় তখন কিন্তু অনেক নারী কর্মজীবী হবে, কোনো বাধাই আর ফ্যামিলি তখন দিবে না। তো এই বিষয়টা আপনারা একটু সবাই দৃষ্টিতে নিবেন। ঠিক বলেছি না আপা? কারণ প্রতিটা সংগঠনে, কারণ আপনিও দেখেন নারীর নিরাপত্তার জন্য কিন্তু কাজ করছেন, তখন কি হবে, আপনি এই যে তাদেরকে যাতায়াতের ব্যবস্থাটা দিচ্ছেন, তার ফ্যামিলি কিন্তু বলবে কি না সেখানে তো তুমি সুরক্ষিত, কারণ তারা সুন্দরভাবে তোমাকে বাসায় দিয়ে গিয়েছে, ঠিক আছে তুমি যাও। পরবর্তীতে ডাকলেও কিন্তু যতই দেরি হোক তারা যেতে দিবে আপনার সংগঠনে। আপনার কর্মীরা কিন্তু একটা আপনার কাছ থেকে মানে নির্ভর আস্থার জায়গাটা কিন্তু পেল। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি কিন্তু সবসময় খেয়াল করি, কারণ আমার কাছে মনে হয় একটা মেয়ে রাস্তা বের হলে কত রকম হ্যারাসমেন্টের শিকার হয়, কারণ এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, অবশ্যই। আপনার প্রজেক্টগুলোর মধ্যে কোনো বিশেষ উদ্যোগ যা আপনি খুব গর্বিত, এরকম আছে? আসলে মানে প্রজেক্টগুলো বিশেষ উদ্যোগ যেটা আমি গর্বিত বলতে না, আমি কখনোই কোনো কাজকে, আমার কাছে মনে হয় কি আমি যখন কাজ করি সত্যিকার অর্থে আমি বলি, আমার কাছে মনে হয় ওই কাজটার মধ্যে আমার ল্যাকিং আছে, ওই কাজটা করলে ওই কাজটার মধ্যে ল্যাকিং আছে। আমি নিজেকে মানে পরিপূর্ণভাবে আপনি মানে সন্তুষ্ট হতে পারছেন না, আমি কখনোই মানে আরো করতে চান, মানে আরো পারফেক্ট হবে। রাইট রাইট রাইট। আমার আসলে পারফেকশনটা জিনিসটা নিয়ে আমি খুব কনফিউজ থাকি, আমার কাছে মনে ওই জায়গাটা আমার ভুল হয়, ওই জায়গাটা ভুল হয়। কাজ প্রেমী থাকে, কাজ পাগল থাকে, তারা কিন্তু এরকমই আপনার মতো, মানে আরো করতে হবে, আরো বেটার, এই কাজের থেকে আরো বেটার। আমি কিন্তু আসলে কোন একটা কাজ করলাম, আল্লাহ এটা তো ওই জায়গাটা ভুল করলাম, কেন হলো এরকম, মানে এই যে একটা মানে পারফেকশন, আমি মনে করি আমি নিজেই পারফেকশন না, তাহলে কিভাবে কাজ করবো, আমি মেয়েদেরকে কি শেখাবো? হিউম্যান রাইটস এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট আসলে কি কাজ করছে, আর এখানে আপনার কাজ কি বা কি দায়িত্বে আপনি আছেন? এটা একটা বলেছেন একটু আগেও, আর একটু যদি বলতেন। সেটা হিউম্যান রাইটস এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এটা একটা আমি মিরপুর ডিএইচএস এর মধ্যে সরকারিভাবে, কিন্তু আমার প্রত্যেকটা কাজই কিন্তু সরকারিভাবে তো রিলেটেড। তো সো এখানে এই যে ঘুরে ফিরে কিন্তু সেই নারী, হ্যাঁ শিশু বাচ্চা,
হ্যাঁ, তো ওইখানের আমি যে মিরপুর ডিওএইচএস এর যে ওই এলাকাটার মধ্যে ওখানে যত নারী শিশু আছে আমার কাছে আসলে ওখানের যে সাপোর্টটা, সম্পূর্ণ সাপোর্ট আমি দিই। সম্পূর্ণ সাপোর্ট ওরা আমাকে ফোন করবে এবং আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে এবং এবং কি কি করা না লাগবে এটা সরকারি যেহেতু এটা আমাকে সেই ব্যবস্থাটা ওনারা করে দেন, আমি সেভাবে কাজ করি। কত মেয়ে কত রকম সমস্যার মধ্যে পড়ে, তাই না? মানে কত রকম হ্যারাসমেন্ট করে একটা বাচ্চা শিশু। আমি যদি বলি 16-17 বছরের একটা মেয়ে, তারও তো একটা কাজের দরকার আছে। মনে করেন সে মেয়েটা টিউশনি করতে যাচ্ছে, কিসের জন্য? হয়তো একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তার নিজের একটা চাহিদা থাকতে পারে, ঠিক আছে, বাবা মাকে চাপ না দিয়ে আমি টিউশনি করতে যাই, ওই মেয়েটা কতখানি সিকিউর। এই যে একটা তখন পথে ঘাটে রাস্তা ইফটিজিং গুলো তো হয়, তো ওইগুলো সব আমি দেখাশোনা করি আর কি। আমার কাছে এরকম অনেক কেস আসে আর কি, যেটা মিরপুর ডিওএইচএস এর মধ্যে আমি সরকারি চমৎকার, খুবই হচ্ছে ভালো কাজের সাথে আপনি যুক্ত আছেন, সেবামূলক কাজ, মানবিক কাজ। দৈনিক পত্রিকার পাতায় যে ফিচার এডিটর হিসেবে আপনি আছেন, আসলে এখানে আপনার কি দায়িত্ব আছে? এখানে দায়িত্বটা কিন্তু অনেক বিশাল। হ্যাঁ, এই বিশাল দায়িত্ব পালন করতে গিয়ে আমি কিন্তু বারে বারেই বলছি যে কোনো কাজ তুমি করো না কেন, তোমার কাছে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে স্যাটিসফ্যাকশন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পারা যায় না। দেখেন দেখো ওখানে ওনাকেও কিন্তু আমার ইয়ে করতে হয় যে আচ্ছা কাজটা করলাম, কাজটা তো হলো না, আজকে করলাম তো কালকে করলাম না। না, আমি কিন্তু এরকম আই এম নট পারফেক্ট, আমি কিন্তু পারফেক্ট না, কারণ এতগুলো কাজ একসাথে করা খুব সম্ভব না এবং পারফেক্ট ওয়েতে করতে গিয়ে কিছু কিছু জায়গায় যে আমি ঢিলামি করি না তা না, একদম সত্যি দর্শক দেখবে, হাজার দর্শক দেখবে, হতে পারে আমি কিছু কিছু জায়গায় আসলে ইয়ে করে দিই যে না আসলে ওই জায়গাটা আমি একটু পজ দিয়ে একটা জায়গাটা ক্লিয়ার করে ওই পথটা খালি করে আবার ওই জায়গাটা ধরি। দৈনিক পত্রিকা পাতার সাথে আমার তো কত বছরের সম্পর্ক, হাসিনা আনসারও জানে, হ্যাঁ হাসিনা আনসার নিজেও আছে। তো আমার কাছে মনে এটা একটু জটিল, কারণ ওখানে বড় বড় ভিসি, তারপরে কলেজ ইউনিভার্সিটির টিচারদের সাথে আমার কথাবার্তা বলা লাগে, তাদের জীবন বৃত্তান্তগুলো ইয়ে করা লাগে, তো এটা তো সময় দিতে হয় অনেক, হ্যাঁ প্রচুর সময়। এবার চলে আসি আপনার সৃজনশীল কাজে, সেটা হচ্ছে আপনি তো 2টা বই বের করে ফেললেন, আপনার প্রকাশিত হয়ে গেল 2টা বই। তো একটি আপনার এককভাবে, একটি সম্মিলিতভাবে, দুটি কিন্তু কবিতার বই। হ্যাঁ, দুটি কবিতা। হ্যাঁ, তো আসলে এই সব কিছু করে মানে এত তো দায়িত্বে আপনি আছেন, এগুলো কমপ্লিট করে কখন আপনি আসলে এই কবিতাগুলো লিখছেন বা কিভাবে এটা সম্পূর্ণ হলো? আমি তো একটু চিন্তাই করছি, দর্শক এটা কিভাবে সম্ভব? এতগুলো দায়িত্ব পালন করার পরে এতগুলো দায়িত্ব তার কাঁধে আছে, সে চলছে, আবার তার মধ্যে উনি 2টা কবিতার বইও প্রকাশিত তার হয়ে গেল, একটি একক এবং একটি সম্মিলিত। তো সে বিষয়ে একটু জানতে চাই। এবং কবিতার বইটা কিন্তু দর্শক আমার হাতে আছে, খুবই সুন্দর নাম, আমার এলোমেলো কবিতাগুলো। এবং দেলোয়ারা ইব্রাহিম ফকির, মানে কুমকুম ফকির আপু লেখা। তো কুমকুম নামে তো হ্যাঁ আপু, আসলে আমি আপনার কণ্ঠ থেকে, মানে আপনার মুখ থেকে আপনারই লিখিত কবিতা একটু মানে শুনতে চাচ্ছিলাম আমাদের দর্শকের উদ্দেশ্যে। ঠিক আছে, তার আগে যে প্রশ্নটা করেছিল সেটা হলো কি, তুমি যদি আমাকে বলো সারাদিন লেখার জন্য, আমি কুমকুম ফকির লিখতেই থাকবো। তাই? হ্যাঁ, আমি কাজের টপিকটা কি ধরিয়ে দিতে হবে না নিজের থেকে? আমি লিখতেই থাকবো। এই যে এখানে আসলাম, তুমি কি জানো আমি বাসায় গিয়ে এই সম্পর্কে আমি লেখা আরম্ভ করবো। এটা একটা আপনার অভ্যাস, ছোটবেলা থেকে লেখালেখির অভ্যাস। এটা আমার অভ্যাস। আর বই পাবলিশ করবো এটা আমি কখনোই চিন্তা করি নাই। না, আমি কখনো আমি কি লিখি না লিখি, ওই পাঠক আমার বই পড়বে, ওই বই সেল হবে না, ওই চিন্তা করে কিন্তু আমি বই পাবলিশ করি নাই। হ্যাঁ, আমি যখন সংগঠন করি তখন উদ্যোক্তারা, বিশেষ করে আমার সেক্রেটারি আসমা আসগর, তারপরে হলো অনেক উদ্যোক্তারা আমার আশেপাশে যারা আছে, আপু তুমি লিখতে পারো, তো তোমারই লেখা, তোমারই কথা, কেন তুমি পাবলিশ করবা না? এই সংগঠন থেকে উদ্যোক্তাদের প্রেসারে বলো, অনুপ্রেরণা। হ্যাঁ, আর এখানে কারণ আছে, যেহেতু আমার বাবার বই পাবলিশ হয়েছে, আমার চাচার বই পাবলিশ হয়েছে, এটা কিছুটা আমার ফ্যামিলি সাপোর্ট। না, অবশ্যই ফ্যামিলির একটা ব্যাপার থাকে। আপু একটা কবিতা অবশ্যই আমরা শুনতে চাচ্ছি। আচ্ছা, আমার এলোমেলো কবিতাগুলো, এটা কিন্তু নামটা যখন প্রকাশক আমাকে বলে নামটা উনি দিবে, কিন্তু আমি বলেছি না, যেহেতু আমার প্রথম বই প্রকাশিত হয়েছে, আমার সেই ছোট্টবেলার কবিতাগুলোই কিন্তু আমি নিয়ে, কারণ এই বইটা আমি পাবলিশ করেছি ইচ্ছা করি, এবং নামটা আমি দিয়েছি
কারণ টুকরা টুকরা জায়গা থেকে ওইখানে একটু লিখেছে, ওখানে একটু লিখেছে, ওখান থেকে নিই, কিন্তু এই বইটা পাবলিশড হয়েছে। যেহেতু রিকোয়েস্ট করছে, আমি একটা আবৃত্তি ভালো করতে পারি না, তারপরেও নিজের লেখা। আচ্ছা, নিজের লেখা একটা বই। সবটুকু সবটুকু দিতে নেই, কিছুটা তুমি তোমার মধ্যে রেখো। আমি সবটুকু চাইনি, কিছুটা তুমি তোমার মধ্যে রেখো। সব পাওয়া চাইতে হয় না, কিছুটা পাওয়া তোমার মধ্যে রেখে দিও। চাওয়া পাওয়ার লেনদেনটা বন্ধ করো। আজকে এতটুকুই। বাহ, অনেক সুন্দর। মানে এই 3-4 লাইনে মানে একটু অন্যরকম কবিতাগুলো ছিল। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। দর্শক, আপনারা যদি আপুর হচ্ছে এই যে এলোমেলো বইটি নিতে চান, আপুকে ইনবক্স করতে পারেন অথবা আপুকে কলও করতে পারেন। আপুর কিন্তু ডেলিভারি ম্যান আছে, তিনি পৌঁছে দেবে আপুর আমার এলোমেলো কবিতাগুলো। আপু, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বারটা হলো 01711064988। বাহ, চমৎকার। আপু, আমরা কিন্তু টক উইথ নাহারের হচ্ছে র্যাপিড ফায়ার ফান সেগমেন্টে চলে এসেছি। এখানে কিছুটা ফান থাকবে এবং উত্তরগুলো একটু শর্ট করে দিতে হবে। আপনি রেডি আছেন তো? বলো, যেটা পারবো না সেটা বন্ধ করে দেব। খুব ইজি। যে আপনার জীবনের সবচেয়ে বড় প্রেরণা কে? এক কথায়। সবচেয়ে আমার বাবা। আচ্ছা, আপনি যদি 24 ঘন্টার জন্য দেশের প্রধানমন্ত্রী হতেন, প্রথমে আপনি কি করতেন? আচ্ছা, আমার চাওয়া এত বেশি, তাহলে আমি কি করতাম? তাহলে কি বলবো? আমার এতগুলো চাওয়া, তাহলে আমি প্রথম চাওয়াটা বলে দেন আমাদের দর্শকদের। প্রথম চাওয়াটা হলো আমি নতুন কুমকুমের জন্ম চাই। বাহ, চমৎকার। নিজের কাজের বাইরে কোনো শখ বা আগ্রহ রয়েছে? একটা শখ আমার খুব বেশি আছে, সেটা হলো গিয়ে আমি বেড়াতে খুব পছন্দ করি। একটা জায়গায় বসে থাকতে পারি না, আমি মানে বেড়াতে যাই। এমন না যে সবসময় আমাকে দেশের বাইরে যেতে হবে, আমি এদিক সেদিক যাওয়া আসা করতে খুব পছন্দ করি, আমি ঘুরতে খুব পছন্দ করি। আচ্ছা, একটি শব্দে ফাউন্ডেশন পরিচালনা করার অভিজ্ঞতা কেমন বলবেন? অনেক কঠিন। কঠিন। আচ্ছা, আপনার প্রিয় বই বা লেখক কে? আমি যেহেতু লিখি বই, আমি তো ছোটবেলা থেকে পড়ি। হ্যাঁ, তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার বইগুলো আসলে খুব ভালো লাগে। এখানে অনেকের কবিতার বই আমি পড়ি, কিন্তু ওনার কবিতাগুলো আমার কাছে মনে হয় একটু একটু ডিফারেন্ট টাইপের মনে হয় আর কি। এটা আমি পড়ি দেখি। আচ্ছা, যদি আপনি কোনো একটি সোসাইটি বা কমিউনিটি নিয়ে কাজ করতে পারতেন, তা কোনটা হতো? ডেফিনেটলি মেয়েদেরকে নিয়ে। তাই না? ওই ঘুরে ফিরে নারী, হ্যাঁ। সবচেয়ে পছন্দের খাবার কি? পছন্দের খাবার ও জানে, আমি খুব ঝাল খেতে খুব পছন্দ করি। আমি এত ঝাল খাই। আপুর কিন্তু চটপটি ফুচকা অনেক প্রিয়। অনেক প্রিয়। আমি জানি। মানে কি, আমাদের একটা অনুষ্ঠানে বিরিয়ানি ছিল, অনেক রিচ ফুড ছিল, কিন্তু আপু ওই চটপটি আর ফুচকাই খাবে। আমি এত অবাক হয়েছিলাম যে আল্লাহ, আপু তো পুরো বেবিদের মতো, ওনার ওইটাই খেতে হবে, ওইগুলো খাবে না উনি। বলছে না, আমি ওইটাই খাবো না। তো আমার আসলে খুব মজা লেগেছিল সেদিন। আমার আসলে ঝাল একটু চটপটা খাবার আপনার পছন্দ, টক ঝাল মিষ্টি। হ্যাঁ, কোনো চ্যালেঞ্জ নিতে বা নতুন কিছু শুরু করতে হলে আপনি কিভাবে প্রস্তুতি নেন? কোনো চ্যালেঞ্জ নিতে এবং নতুন কিছু আগে আমি ওই চ্যালেঞ্জ আমাকে নিতেই হবে। হ্যাঁ, তখন কিভাবে শুরু করি? তখন নো রিস্ক নো গেইন। আচ্ছা, তোমাকে যে করতেই হবে, হলে হবে, নয় লুজার হবো, নয় গেইনার। উদ্যোক্তা মানে তো ঝুঁকি তো নিতেই হবে। ঝুঁকি তো নিতেই হবে, তাহলে আমি আগাবো কিভাবে? সেটাই। আপনার কাজের জন্য হচ্ছে যদি কোনো বিশেষ হচ্ছে সফর করতে হয়, সেটা কোথায় যেতেন? মানে কোন জায়গাটা? না, আসলে আমার কাজের জন্য যদি আমার নির্দিষ্ট সংগঠনের কাজের জন্য, তাহলে কিন্তু আমি বাংলাদেশে যে জেলা উপজেলাগুলো বলো, ওদেরকে ওই মেয়েদেরকে নিয়ে আসলে আমি কাজগুলো করতে চাই। ওইসব জায়গাতে যেতে আপনার ভালো লাগে। একটি সুপার পাওয়ার পেতে চাইলে কি চাইতেন? আল্লাহ, দারুণ একটি প্রশ্ন। দারুণ একটা প্রশ্ন। এবং আমি যে বললাম আমি সবকিছু চেতে পছন্দ করতে, আমি কি করব? আমি একটা সুপার পাওয়ার যখন আমার মধ্যে কাজ করে, একটাই চাওয়া, কি হতে পারে সেটা? আল্লাহ, ওই যে নতুন কুমকুমের জন্ম, যে ভুলগুলো করেছি সেটা যেন আর না হয়। এবং ছেলেবেলায় কি ফিরে যেতে চান? এটা তো সবাই চাবে। আমি আমার ওখানে গিয়ে কি কি ঠিক করে আসতেন?
স্কুল লাইফ, কলেজ লাইফ। যদি এটা করা হতো যে হ্যাঁ আপনি ঠিক করতে পারবেন, তো কোন বিশেষ একটি কথা বলুন যে আমি ওটা ঠিক করে চলে আসতাম? প্রেম করতাম। এই দুলাভাই কোথায়? দর্শক দুলাভাইকে খবর দেন, আপা কি বলতেছে দেখেন। সত্যি কথা, প্রেম করতাম, এটা আমি করতামই। হ্যাঁ তাই না? আমি তারপরে অনেকগুলো কবিতার বই লিখে ফেলতেন না প্রেমের উপর। দর্শক দুলাভাই প্লিজ আপনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখেন, বাসায় গিয়ে আপুকে কিছু বলেন না। আপু পান করে তার মনের কথাটা বলেছে। কেন দুলাভাই তো আমাকে 1 সেকেন্ডে দেখে পছন্দ করছে, তাই? 1 সেকেন্ডও দেখে নাই। ও 1 সেকেন্ডে দেখে আমাকে লাইন কেটে দিয়ে দুলাভাই পছন্দ করছে, তাহলে মানে জাস্ট দেখছে 1 সেকেন্ড দেখে বাস সে পরের দিনই তো আমাকে হ্যাঁ মানে প্রপোজাল। ও আচ্ছা, দুলাভাইয়ের প্রেম কাহিনী এবং আপুর প্রেম কাহিনী আমরা আরেকদিন শুনবো, কারণ আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে টক উইথ নাহারে এসেছেন, এবং আপনার এই যে ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট চাওয়া পাওয়া এবং আপনার জীবনের গল্প শুনে আসলে সত্যি মন থেকে মানে কি বলবো এত ভালো লেগেছে। তো আপনার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে? অবশ্যই যখন কেউ আমাকে ডাকে, বিশেষ করে কেউ বিশেষ কিছু মানুষকে আমি পছন্দ করি, তার মধ্যে কেউ কিছু ডাকলে এর মধ্যে হাসিনা আনসার আছে, তো ওর কথা আমি কখনো ফেলতে পারি না। তো আর ওকে তো থ্যাঙ্কস দেওয়া উচিত, ও আমাকে ছাড়েই না। হ্যাঁ, তো 1 নম্বর। আর 21শে সংবাদ যে তাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই, এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে মেয়েদেরকে কথা বলার, এই যে একটা সুযোগ করে দিচ্ছে, এটা কিন্তু আসলে প্রত্যেকটা মেয়েদের দরকার। কারণ এটা কিন্তু প্রচার হবে। আমি আমার বিজনেসের কথা বলি আর সংগঠনের কথা বলি। আপু আপনাকে অনেক ধন্যবাদ, এবং নতুন কোনো আয়োজনে আপনার সাথে আবারও আমাদের দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।